আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 30-3-2024। আজকে ক্রনিক ডিজিজের 7 নম্বর ক্লাস। তো মাহে রমজান মাস উপলক্ষে আমাদের ক্লাসের শিডিউলটা চেঞ্জ করা হয়েছে, টাইমটাও চেঞ্জ করা হয়েছিল। তো এই মাহে রমজান মাসের এই আমাদের ক্রনিক ডিজিজের ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমজান। সম্মানিত উপস্থিতি, আপনাদের সাথে এই পুরো ক্লাসটি জুড়ে আমি থাকবো, ডাক্তার গাজী সাব্বির আহমদ। এই ক্লাসটাতে আজকে টপিকস হচ্ছে মিক্সড মায়াজম অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। তো আজকে মিক্সড মায়াজম নিয়ে কথা হবে। আমার কথা যদি আপনারা শুনতে না পান তাহলে আমাকে জানাবেন আর কি, যে কথা শোনা যাচ্ছে না। একটু কথা বলবেন আপনারা, কেমন, মাঝে মাঝে। আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। তো ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে ক্লাসটা হচ্ছে মিক্সড মায়াজম এবং তাদের ম্যানেজমেন্ট নিয়ে। আশা করি আলোচনাটি প্রাণবন্ত হবে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকলে অবশ্য আহ আপনারা আমাকে একটু জানাবেন, সবসময় একটু সাউন্ড দিবেন মাঝে মাঝে, তাহলে আমি ক্লাসটা বুঝতে পারবো যে আপনারা আসলে আছেন সাথে। তাহলে আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মিক্সড মায়াজম। প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ মিক্সড মায়াজম বা মিশ্র মায়াজম কি। আমরা ইতোমধ্যে আমরা কয়েকটি মায়াজমের ক্লাস, মানে কয়েকটি মায়াজমের যে শ্রেণী বিভাগগুলো ছিল সেই কয়েকটি বিভাগ আমরা আলোচনা করেছি, যেমন শরিক, সিফিলিটিক এবং সাইকোটিক। শরিক এবং সিফিলিটিক, সাইকোটিক এই টপিকস গুলো কাকে বলে, তার লক্ষণ কি, তাদের মানসিক অবস্থা কি, তাদের যে আদার্স লক্ষণগুলো কেমনি উৎপত্তি হয়, ধাতুগত লক্ষণ, চরিত্রগত লক্ষণ, তাদের যে বিভিন্ন অঙ্গের লক্ষণগুলো সবগুলো আমরা আলোচনা করেছি। মস্তিষ্কের লক্ষণ কি, সব লক্ষণ আলোচনা করেছি। আজকে যেন মিক্সড মায়াজমের A to Z নিয়ে আজকে কথা বলবো। তাহলে প্রথমে জানবো যে হোয়াট ইজ মিক্সড মায়াজম। তাহলে মিক্সড মায়াজম হচ্ছে দুই বা ততোধিক মায়াজম দ্বারা সৃষ্ট একটি সংমিশ্রণ জাত একটি দোষ এবং রোগ প্রবণতা সৃষ্টিকারী যে কন্ডিশন, সেটি হচ্ছে মিক্সড মায়াজম বা মিশ্র মায়াজম। আর আমরা এই যে মিশ্র মায়াজম, এটাকে আমরা এক ওয়ান কাইন্ডস অফ টিউবারকুলার মায়াজমকে কিন্তু মিক্সড মায়াজম বলতে পারি। কারণ টিউবারকুলার মায়াজম একাধিক একাধিক মায়াজমকে মিক্স করে, সংমিশ্রণ করে কিন্তু টিউবারকুলার মায়াজমের সৃষ্টি হয়েছে। সেটি হতে পারে শরিক, সিফিলিটিক, সাইকোটিক মিলে টিউবারকুলার মায়াজমের সৃষ্টি হতে পারে। আবার এই মিক্সড মায়াজমের নিজস্ব কোনো সত্তা নাই, কোনো অস্তিত্ব নাই, বাট মিক্সড হয়ে গেছে। এরা এখন মিক্সড হয়েছে, একটু পরে আবার হয়তো সবগুলো একসঙ্গে নাও থাকতে পারে। কারণ মায়াজমটা হচ্ছে পরিবেশ এবং তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং মায়াজম গুলো একত্রিত হয়। তো এই যে মিক্সড মায়াজম, যেটাকে আমরা টিউবারকুলার মায়াজম বলছি, এই টিউবারকুলার মায়াজম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যেটা জানতে হবে সেটি হচ্ছে দুই বা ততোধিক মায়াজমের সংমিশ্রণ হইলে যে নতুন একটা দোষ প্রবণতা সৃষ্টিকারী যে কন্ডিশন সৃষ্টি হয়, অবস্থা সৃষ্টি হয় বা একটা রোগ প্রবণতা সৃষ্টি হয়, সেটি হচ্ছে মিক্সড মায়াজম। তাহলে আজকে আমরা মিক্সড মায়াজম সম্পর্কে জানলাম। এই মিক্সড মায়াজম বা এই টিউবারকুলার মায়াজমের উৎপত্তিটা কিভাবে হয়, মিক্সটা কিভাবে হয় একটু দেখি। যদি সোরা মায়াজমের সাথে বা মানে শরিক মায়াজমের সাথে যদি সাইকোসিস মায়াজমের যদি সংমিশ্রণ হয়, অথবা সিফিলিসের সংমিশ্রণে, অথবা সিফিলিস, সাইকোসিস, শরিক সবগুলো যদি সংমিশ্রণ হয়, অথবা একটা, অথবা দুইটা, অথবা তিনটা একসাথে অ্যাডজাস্ট হয়, এই অ্যাডজাস্ট হইলেই মূলত টিউবারকুলার বা মিক্সড মায়াজমের উৎপত্তিটা হয়। দেখা গেল পিতা মাতার দেহে সোরা এবং সিফিলিসের যদি একত্রিত ঘটে, তাহলে সন্তান কিন্তু বংশগতভাবে আহ যে রোগ প্রবণতা যে অর্জন করবে, ওইটা কিন্তু মিশ্র মায়াজমের সে দোষ অর্জন করলো বা টিউবারকুলার দোষ সে
অর্জন করলো। এটি হচ্ছে মূলত মিক্সড মায়াজমের উৎপত্তি। এখন কিভাবে এই যে টিউবারকুলার বা টিউবারকুলোসিস রোগ প্রবণতা সৃষ্টি হয় বা মিক্সড মায়াজমের রোগ প্রবণতা সৃষ্টি হয়, এইটা কেমনে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জানবো। পিতা কিংবা মাতা যেটাই হোক না কেন, বাবা মা, যাদের দেহে সোরা সিফিলিসের সংমিশ্রণ ঘটার ফলে সন্তানের দেহে যদি এই দোষটা প্রাপ্ত দোষের ভিত্তিতে যদি এটা অর্জন হয় ও এবং তার সংমিশ্রণে টিউবারকুলার দোষে রূপান্তর হতে পারে। এই টিউবারকুলার বা এই যে মিশ্র মায়াজম যেটি, এটি কিন্তু সুপ্ত অবস্থায়, হ্যাঁ, এটা কিন্তু এই মিশ্র মায়াজম বা এই যে টিউবারকুলার মায়াজমের দোষে রূপান্তরিত হয় এবং এই পুরা দোষটি কিন্তু সুপ্ত থাকে বা নীরব থাকে। যখন আমরা দেখি যে যখন আমরা এই হোমিওপ্যাথিক মেডিসিনের বাইরে যখন বিষদৃশ পন্থায় যখন তার বিভিন্ন রোগ চাপা দেওয়া হয়, তখন কিন্তু খুব নিকটেই এই টিউবারকুলার রোগের প্রবণতাটা সৃষ্টি হয়ে যায় এবং সেটা বিকাশ বিকাশ লাভ করে। আচ্ছা, এখন আমরা জানবো যে কিছু কম্পারেটিভ আলোচনা করবো এখন। প্রত্যেকটা পয়েন্ট তো ওইভাবে ই করা যায় না, কিন্তু একটা কম্পারেটিভ ডিসকাশন বললে অনেক কথাকে একসাথে আনা যাবে আর কি। কম্পারেটিভ ডিসকাশনটা হচ্ছে আমরা জানবো যে এই যে মিশ্র মায়াজম রোগীর ধাতুগত যে চরিত্রগত বৈশিষ্ট্য, কারণ এখানে কম্পারেটিভ ডিসকাশন দিলাম কেন বা মিক্সড মায়াজম ডিসকাশন দিতে পারতাম, কারণ এটা হচ্ছে সরিক সিপিলিটিক অথবা সিপিলিটিক সাইকোটিক অথবা সাইকোটিক সরিক বিভিন্ন মায়াজমের সংমিশ্রণের কিছু আলোচনা হচ্ছে। যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো সবই সংমিশ্রিত মায়াজম অর্থাৎ মিশ্র মায়াজম অর্থাৎ টিউবারকুলার মায়াজমের লক্ষণ। এজন্য কম্পারেটিভ আলোচনা করলাম। তিনটা এই যে মায়াজমের যে তিনটে শ্রেণী বিভাগ এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, যেমন রোগীর ধাতুগত ও চরিত্রগত যে বৈশিষ্ট্য বলি সেগুলো কেমন। রোগী খুব রাগ করবে, মানে রোগী হচ্ছে অসহিষ্ণু, রাগী, অসন্তুষ্ট, চঞ্চল, মানে ছটফট করে, পরিবর্তনশীল মেজাজের। এই সবগুলো লক্ষণ আমরা পূর্বের আলোচনাতে মায়াজমের যে ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে কিন্তু আছে। তাহলে সবগুলোর থেকে কিন্তু এই লক্ষণগুলো আসছে। তাহলে এই মিশ্র মায়াজমের রোগীদের যে চরিত্রগত বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে রোগী ক্রোধ পরায়ণ বা রাগ বেশি, অসহিষ্ণু, মানে সে তার নরম সরম না, সে অসন্তুষ্ট, চঞ্চল, পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল মেজাজের। এটি হচ্ছে এই মিশ্র মায়াজমের বা টিউবারকুলার মায়াজমের রোগীদের ধাতুগত বৈশিষ্ট্য। সব বিষয়ে তারা চিন্তা শূন্যতা এবং উদাসীনতা, কোনো মানে চিন্তা নাই, মানে উদাস। সকল বয়সে রোগীরা নিত্য নতুন আকাঙ্ক্ষা করবে, মানে তাদের নতুন নতুন আকাঙ্ক্ষা, নতুন নতুন অভিরুচি, এই বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই টিউবারকুলার মায়াজমের রোগীদের রোগ লক্ষণ বারবার ঘোরাঘুরি করে, একবারে বন্ধ হয় আবার শুরু হয়, এরকম বারবার তাদের ঠান্ডা এবং সর্দি লাগার যে প্রবণতা সৃষ্টি হয়, বারবার ব্রোঙ্কাইটিস হয়, বারবার নিউমোনিয়া হয়, এই সমস্ত হওয়ার আক্রান্ত এই মিশ্র মায়াজমের রোগীদের থাকে। তো এই টিউবারকুলার মায়াজমের রোগীদের মানসিক যে লক্ষণগুলো, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কেউ একজন সাউন্ড দিবেন। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে মিশ্র মায়াজম, ধন্যবাদ, এই যে মিশ্র মায়াজমের রোগীদের যে মানসিক লক্ষণ কেমন, আমি এতক্ষণ বললাম ধাতুগত বা চরিত্রগত লক্ষণ, তো এদের মানসিক লক্ষণ কেমন? ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। এদের মানসিক লক্ষণগুলো কেমন হয়, এই টিউবারকুলার বা মিশ্র মায়াজমের এই রোগীদের মানসিক লক্ষণগুলো সেগুলো কেমন হবে? এই মিশ্র মায়াজমের রোগীদের মানে ইন্দ্রিয় যে
স্পৃহাটা, অর্থাৎ ইন্দ্রিয় শক্তির যে স্পৃহা, অর্থাৎ এই প্রবৃত্তিটা, রোগী প্রবৃত্তি বেশি থাকার কারণে রোগী হস্তমৈথুন করবে এবং অন্য অন্য যে কোনো উপায়ে শুক্র ক্ষয় করবে, অর্থাৎ তার খারাপ একটা অভ্যাস সৃষ্টি হয়ে যাবে। এরপর রুগীর সাহস মানে একটু বেশি থাকবে, সে উৎকণ্ঠা হবে না, যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন আসুক না কেন সে খুব সহজে উৎকণ্ঠা হয় না রুগী। এবং তারপরেও সে যে কোনো বিষয়কে হালকা করে দেখে, উদাসীন ভাব। কিছু খাইলেই, খাওয়া দাওয়া করলে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই এই রোগীদের হচ্ছে মানসিক কিছু লক্ষণ। রোগীদের যে মানসিক অসন্তুষ্ট, অসহিষ্ণু, চিন্তা শূন্যতা, চঞ্চল, পরিবর্তনশীলতা, এগুলো হচ্ছে বিশেষভাবে এদের মধ্যে দেখা যায়। একটা হচ্ছে চঞ্চলতা ভাব, চঞ্চল। এরপরে মানসিক ভাবে সে অসন্তুষ্ট, অসহিষ্ণুতা, চিন্তা শূন্যতা, এগুলো দেখা যায়। আর তার নিত্য নতুন তার আকাঙ্ক্ষা থাকবে, আজকে এটা কালকে ওটা, এই কিনবে, নতুন নতুন জিনিসপত্র তো দরকার। অভিরুচির পরিবর্তন, তার রুচির পরিবর্তন, আজকে একটা কালকে একটা। এবং সেইগুলো করে তারপরে তার কোনো মানসিক শান্তি সে পায় না। টিউবারকুলার রোগী বা এই যে মিশ্র মায়াজমের যে যে শিশুর একটা লক্ষণ বলি, আক্রান্ত দোষের এই যে শিশুদের লক্ষণগুলো একটু বলি। সে আগে বলেছিলাম, এরা কিন্তু বারবার ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা জনিত সমস্যায় ভুগবে, ম্যালেরিয়া জ্বর হবে। এরপরে সামান্য ঠান্ডা এদের সহ্য হয় না, বারবার ঠান্ডা সর্দি লাগার প্রবৃত্তি, ঘন ঘন যন্ত্রণাদায়ক শিরপীড়া হবে। এরপরে টিউবারকুলার দোষের বা এই মিশ্র মায়াজমের এই যে শিশুদের জন্মের পর হইতে নানা প্রকার কষ্টকর লক্ষণ তারা ভুগতে থাকবে। তারা মানে ইমাসিয়েশন থাকবে, শীর্ণতা থাকবে, তারপর মাংস পেশি শুষ্ক থাকবে, এগুলো কিন্তু থাকবে। আর চঞ্চলতা, পরিবর্তনশীলতা, অসহিষ্ণুতা, অসন্তুষ্টি, এগুলো হচ্ছে এদের কমন কমন লক্ষণ। এগুলো শিশুর আহ মানে শিশু দাঁতগুলো মানে হয়ে যাবে, ডিসকালারেশন হবে, পচে যাবে, এবং দাঁত ওঠার সময় বিভিন্ন ধরনের রোগে সে ভুগবে। আর যে সমস্ত জিনিস করলে বা খাইলে তার রোগ বৃদ্ধি হবে, সেই দিকে তাদের ঝোঁক বেশি থাকবে শিশুদের। কৃমি, শিশুদের কিন্তু আবার কৃমি থাকবে বেশি, টিউবারকুলার রোগীদের শিশুদের কৃমি বেশি থাকবে। এবং রোগীরা উম, সন্ধ্যার দিকে বিশেষ করে অল্প অল্প জ্বর সহ শুষ্ক কাশি থাকে এই বাচ্চাদের। বাচ্চারা যখন ঘুমায় তখন চিৎকার করে কান্নাকাটি করে। হুম, এগুলো হচ্ছে মূলত বেসিক কিছু কথা শিশুদের। শিশুদের আবার দুধ সহ্য হবে না। হুম, শিশুরা দেখা যাচ্ছে যে পেন্সিল, তারপরে মাটি, চক, টক মিষ্টি, এগুলো কিন্তু তাদের খাইতে ইচ্ছা হয়, অভিরুচি হয়, এগুলো তারা খায়, এগুলো শিশুদের লক্ষণ। এটা মিশ্র মাধ্যমের লক্ষণ। আর এদের মস্তিষ্কের কিছু লক্ষণ রয়েছে। মস্তিষ্কের লক্ষণ গুলো হচ্ছে উম মস্তিষ্কে ঘাম দেখা যায়, দুর্গন্ধ থাকে ঘামে, মস্তিষ্কে কিন্তু ঘাম, ঘাম ঘাম ফোঁটা ফোঁটা পড়বে, ঘামবে। এবং তাদের হচ্ছে দাঁত জাতীয় চর্মরোগ থাকবে। হ্যাঁ, গোসল করলে এবং মস্তিষ্কে যদি পানি ঢালা হয় তাহলে বা উন্মুক্ত বাতাসে গেলে কিন্তু এই এই মস্তিষ্কের লক্ষণগুলো বৃদ্ধি পাবে আর কি। মস্তিষ্কে অনেক সময় হাইড্রোসেফালাস হয়, এই যে জল জমে বা পানি জমে, এগুলো কিন্তু দারুণ যন্ত্রণা হয়। হ্যাঁ, শিশুরা অনেক সময় হাত দিয়ে মাথায় আঘাত করে এই মস্তিষ্কের লক্ষণে, এগুলো হয়, এগুলো মস্তিষ্কের লক্ষণ। এই মিশ্র মাধ্যমের রোগীদের চোখের চোখের কি লক্ষণ, চোখের লক্ষণগুলো কেমন হয়? দেখা যায় যে এই চোখের পাতা ফোলা থাকে, চোখ লাল বর্ণ থাকে ম্যাক্সিমাম সময়ে। এরপরে পড়তে বসলেই চোখের পাতা মানে বন্ধ হয়ে যায়, ঘুম ঘুম লাগে।
হ্যাঁ, চোখ বন্ধ করলে চোখ ব্যথার উপশম হয়, চোখ থেকে দেখা যায় পিছুটি বের হয় বেশি বেশি, মাথা ঘুরে, দৃষ্টিশক্তি হ্রাস পায়। তো চোখের উপরে এক শ্রেণীর আঁচিলের মতো, আমরা আঁচিল বলি না, এগুলো অঞ্জনি বলি। হ্যাঁ, যাবতীয় চক্ষু রোগের সৃষ্টি হয়। রোগীরা দেখা গেছে যে চোখ আলো দেখতে পায় না, আলো ভীতি এবং কৃত্রিম আলো তো একেবারে অসহ্য বোধ করে তারা। এগুলো মূলত হচ্ছে এই মিশ্র মায়োজমের রোগীদের চোখের লক্ষণ। এই মিশ্র মায়োজমের রোগীদের কানের লক্ষণ কি, মানে কানের লক্ষণগুলো, কিছু কানের লক্ষণ থাকবে, সেগুলো হচ্ছে সামান্য ঠান্ডাতে কানের যন্ত্রণা, পুজ হবে এবং সে সঙ্গে জ্বর আসবে। আমি আগেই বলেছি মিশ্র মায়োজম কখনোই ঠান্ডা সহ্য করতে পারে না, এরা অল্পতে ঠান্ডা লাগে। হম এরপরে কানের যাবতীয় রোগ, যে রোগ কষ্ট, সেগুলো দিনের বেলা কমে যায়, রাত্রে বৃদ্ধি পায়। হম এরপরে দেখা যায় যে শুষ্ক, যে কানে শুষ্ক জাতীয় যে চর্মপীড়ার দেখা দেয়, আবির্ভাব ঘটে। এবং তাদের দেখা যায় যে গ্ল্যান্ড গুলো সোয়েলিং হয়, তো টনসিল দেখা যায়, ইনফ্লামেশন হয়, এগুলো দেখা যায় রোগীর। এগুলো মূলত মিশ্র মায়োজমের রোগীদের কিছু লক্ষণ বললাম, যে লক্ষণগুলো হচ্ছে কানের লক্ষণ বললাম। এদের মুখমণ্ডলের কিছু কিছু মিশ্র মায়োজমের রোগীদের চিনব কিভাবে? মুখমণ্ডলের কিছু লক্ষণ রয়েছে, যেমন রোগীর একটা সাইড, মুখের একটা সাইড, একটা গাল গরম থাকে, হ্যাঁ, অন্য গাল ঠান্ডা থাকে, ঠান্ডা বোধ করে রোগী। এরপরে তার মুখমণ্ডলে খুব মানে যন্ত্রণাদায়ক ব্রণ থাকে, ঠিক আছে, খুব বিশ্রী থাকে মুখটা, চোখটা মানে বসে যায়, মানে চোখের ওখানে মনে হয় যে চোখটা অনেক বেশি বসে গেছে। মুখমণ্ডল দেখা যায় খুব ফুটফুটে ভাব, বাট অন্য অন্য যে অঙ্গগুলো আছে সেগুলো থাকে, দেখা যায় ইমাসিয়েশন অথবা ড্রাই থাকে। হ্যাঁ, এগুলো দেখা যাবে। রোগীর ঠোঁট দুটি লাল বর্ণ থাকবে। হ্যাঁ, কখনো কখনো লাল থাকবে কিন্তু শুষ্ক থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষভাবে আমরা এগুলো দেখতে পারি। আহ, এরপরে আহ, সকালে যখন এই মিশ্র মায়োজমের রোগীরা তাদের ঘুম ভাঙবে, তখন তাদের মুখমণ্ডল আহ, একটু ফোলা ফোলা ভাব থাকবে, সোয়েলিং থাকবে, একটু স্ফীতি ভাব থাকবে। এগুলো মূলত টিউবারকুলার রোগীদের মুখমণ্ডলের যে রোগ লক্ষণের যে বর্ণনাগুলো, যে চেনার যে উপায়গুলো আর কি। তো এখন টিউবারকুলার বা এই যে মিশ্র মায়োজমের রোগীদের আরো বেশ কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো হলো যদি একটু বলি, তাদের স্টোমাক রিলেটেড যে লক্ষণগুলো, স্টোমাকের যে লক্ষণ হচ্ছে আহ, যে সমস্ত খাদ্য খাবার গুলো খেলে রোগীর রোগ লক্ষণ বৃদ্ধি পাবে, সেইগুলোর প্রতি রোগীর অদম্য আকর্ষণ থাকবে এবং সেগুলো সে খাবে। চিকিৎসক যদি কোনো কারণে এগুলো খাওয়ার নিষেধ করে, তাও সে লুকিয়ে লুকিয়ে খাবে, ঠিক আছে। তার অত্যাধিক ক্ষুধা থাকবে এবং সে খাবেও বেশি, তারপরেও তার শরীর জীর্ণ শীর্ণ থাকবে, ইমাসিয়েটেড থাকবে আর কি। এই ধরনের আহ, তার এবং তার নিচের পেটে খুব ব্যথা করবে মাঝে মাঝে, এগুলো থাকবে এই রোগীদের। এখন আমরা জানবো যে এই মিশ্র মায়োজমের রোগীদের রেকটামের লক্ষণগুলো কি। রেকটামের কিছু লক্ষণ থাকবে, যেমন রেকটামের লক্ষণ বলতে এই তাদের যখন তারা মল ত্যাগ করবে, তখন রক্ত বর্ণ থাকবে, মল ত্যাগের সময় রক্ত আসতে পারে। হ্যাঁ, তাদের আহ আবার কৃমি থাকতে পারে, কৃমি দেখা দিতে পারে, তাদের পাইলস এর প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই লক্ষণগুলো তাদের থাকবে, থাকতে পারে বা থাকবে।
এদের টিউবারকুলার বা মিশ্র মায়াজমের যে রোগীগুলো, এদের হার্টের কিছু লক্ষণ আছে হার্টের। যেমন এরা যদি বসে থাকে তাদের হার্টের সমস্ত লক্ষণগুলো বৃদ্ধি হবে। আর যদি মানে বেডে শোয়া থাকে, শোয়া অবস্থায় তাদের হার্টের লক্ষণগুলো কি হবে, উপশম বোধ করবে। হুম। নাড়ি খুবই ক্ষীণ থাকবে, নাড়ি বেশি কি হবে না এবং খুব দ্রুত চলবে। এরপরে যাই হোক, এরকম তার কিছু হার্টের আরো কিছু প্রবলেম থাকবে। আচ্ছা, এখন এই টিউবারকুলার বা এই যে মিশ্র মায়োজমের রোগীদের শ্বাস প্রশ্বাস বা এগুলো কেমন থাকে? হুম। সর্দি কাশির সাথে তো তার রোগী টনসিল থাকবে, গ্ল্যান্ড ফুলবে, আগেই বলেছি। তার ঠান্ডা লাগার ভয়ে রোগী, হ্যাঁ, সব সময় বুকটি ঢেকে রাখবে, এই আর কি। এরপরে রোগীর খুসখুসে কাশি থাকবে, ঠিক আছে, শ্বাসকষ্ট থাকবে, এই। মিশ্র মায়োজমের রোগীদের যখন তারা প্রস্রাব ফিরবে, মূত্রযন্ত্রের কিছু লক্ষণ আছে। যেমন তারা যখন উম, আহ, প্রস্রাব ফিরবে, প্রস্রাব ফেরার পরে তাদের অস্থিরতা এবং দুর্বলতা তারা বুঝতে পারবে, তাদের অস্থিরতা অনুভব করবে, দুর্বলতার এটা অনুভব করবে। উম, এবং তার প্রস্রাবের সাথে তাদের শরীরের যে একটা ক্যালোরি বা একটা ক্যালসিয়াম, এগুলো এগুলো আস্তে আস্তে কমে যাবে, শরীর ক্ষয় হয়ে হতে থাকবে। এরপরে তার আহ প্রস্রাবে একটা পচা একটা একটা কটু দুর্গন্ধ থাকবে। হুম। কখনো কখনো এমনও হয় তার প্রস্রাবের যে পথ দিয়ে রক্তস্রাবও আসতে পারে, রক্ত প্রস্রাবও হতে পারে। হুম। এবং প্রস্রাব ত্যাগকালে রোগী দারুণ কষ্ট অনুভব করতে পারে। ঠিক আছে, এগুলো বললাম এই রুগীদের, এই মিশ্র মেলাজমের রুগীদের উম, এই লক্ষণগুলো বললাম। আর একটা বিষয় হচ্ছে যে এই মিশ্র মেলাজমের রুগীদের আরো অনেক লক্ষণ আছে, অনেক অনেক লক্ষণ আছে। হ্যাঁ, নখের লক্ষণ, নখগুলো কেমন থাকবে, এদের নখ দেখে চেনা যাবে। নখের মধ্যে সুই সুস্ফোটনের ন্যায় ব্যথার অনুভূতি থাকবে, নখগুলো দাগ, সাদা দাগ, ভঙ্গুর থাকবে, ভাঙা থাকবে। ঠিক আছে, পুজ জমে থাকবে নখের মাংসের সংযোগস্থলে। এই যে একটা লক্ষণ, এগুলো কিন্তু থাকবে। আচ্ছা, এখন এই যে মিশ্র মায়াজম, এই মিশ্র মায়াজমের থেকে কিছু রোগ লক্ষণের সৃষ্টি হয়। কি কি রোগ লক্ষণের সৃষ্টি হতে পারে একটু দেখি। যেমন টিউবারকুলোসিস হতে পারে, ক্যান্সার হতে পারে। এরপরে আহ, কি বলবো, এই যে ডিজিজ গুলো আসে আমরা দেখতে পাচ্ছি, যে কিছু ডিজিজের নাম আমরা উচ্চারণ করছি। যেমন হচ্ছে কি বলে এটা, উন্মাদগ্রস্ত বা পাগল যেটা বলে। হ্যাঁ, এগুলো কিন্তু টিউবারকুলোসিসের প্রভাব, এগুলো হয়। ক্যান্সার, এটা কিন্তু টিউবারকুলোসিসের প্রভাবে রোগটা হয়। এরপরে টিউবারকুলোসিস, এটা কিন্তু এর প্রভাবে হয়। এরপরে দাউদ ঘা, অনেকে আমরা বলি হারপিটিক বলি, দাউদ ঘা, এটা কিন্তু টিউবারকুলোসিস মায়াজম। একজিমা ঘা, হ্যাঁ, তারপর মেরুদণ্ডের ক্ষয় হয় অনেক সময়, নিউমোনিয়া হয়, টিউবারকুলার মেনিনজাইটিস হয়, অর্থাৎ মাথার যে আবরণ আছে সেখানে ব্যথা হয়। এগুলো কিন্তু সবই এই মিশ্র মায়াজমের থেকে এই রোগগুলো আসে। ঠিক আছে, এখন আমরা জানবো যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, যে এই রোগীদের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি, ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি। এবং ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা শেষ হবে। আরো অনেক লক্ষণ রয়েছে, আসলে সব লক্ষণ, মিশ্র মায়োজমের লক্ষণ নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। আমি জাস্ট মেন মেন কিগুলো বললাম। এখন এদের ট্রিটমেন্টটা কেমনে হবে, কিভাবে ট্রিটমেন্ট গুলো করা যায়, বিষয়টা নিয়ে একটু চিন্তার বিষয় যে ট্রিটমেন্টটা কিভাবে হওয়া যায়। কারণ যখন মিশ্র মায়াজম অনেক রকমের হতে পারে, যেমন শুধু টিউবারকুলার মায়াজম না, সোরা এবং সিফিলিস মিলিত হয়ে সাইকোসিফিলিস হতে পারে, সরিক মায়াজম আর সাইকোটিক মায়াজম মিলিত হয়ে, হ্যাঁ, সাইকোসরিক হতে পারে। তারপরে সাইকোসিফিলিটিক হতে পারে, সাইকোসিক এবং সিফিলিটিক কন্ডিশন একত্রিত হয়ে হতে পারে, সাইকোসরিক হতে পারে।
সিফিলোসরিক হতে পারে, সিফিলোসাইকোটিক হতে পারে, অন্য অসংখ্য ভাবে রূপান্তর হতে পারে। তাহলে এদের ট্রিটমেন্টটা কেমনে হবে? ঠিক আছে, আবার নতুন করে দেখতে পাচ্ছি এইডস মায়াজম, ক্যান্সারাস মায়াজম, এগুলো হচ্ছে, আরো অসংখ্য মায়াজম। তাহলে এই যে মিশ্র সকল সবকিছুই মিশ্র মায়াজম, এই মিশ্র মায়াজম গুলো ট্রিটমেন্ট কেমনে হবে? এখন মূলত ট্রিটমেন্ট প্রসিডিউর কেমন হয়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনি আমরা। মিশ্র মায়াজমের রোগ লক্ষণ মানে ভিন্ন ভিন্ন ভাবে অ্যান্টিমায়াজমেটিক ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে আমাকে প্রথমত মায়াজমের যে আলোচনাগুলো আমরা এতদিন পর্যন্ত করেছি, এগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। আমাকে রুগী দেখে চিনতে হবে, রুগীর কন্ডিশন দেখে বুঝতে হবে যে রুগীটা এখন কোন কন্ডিশনে আছে। এই যে বোঝার ক্যাপাসিটি, এটাই মূলত সফলতা হোমিওপ্যাথিতে। ছোরার সাথে যদি শুধুমাত্র যদি সিফিলিস বা সাইকোসিস মায়াজমের সংমিশ্রণ হয়, তাহলে এই যে আহ, যে মায়াজমের বা দোষের লক্ষণ প্রকট থাকবে, অর্থাৎ যদি সিফিলিসের দোষ প্রকট থাকে অথবা সাইকোসিসের দোষ প্রকট থাকে, প্রথমে সেই অ্যান্টিমায়োজোমেটিক মেডিসিন প্রয়োগ করতে হবে। প্রথমে যে যে মায়োজোমেটিক কন্ডিশনটা প্রকট আকার ধারণ করবে, প্রথমে সেই মায়োজোমেটিক কন্ডিশনের মেডিসিন আমাদের প্রয়োগ করতে হবে। এরপর যখন প্রকট আকার ধারণ করা যে মায়োজোমেটের যে লক্ষণগুলো, যে কন্ডিশনগুলো, সেই মায়োজোমেটিক কন্ডিশনের যখন কি হবে, যখন লোপ পাবে, যখন এটা কমে যাবে, তখন আমাদের সঙ্গে সঙ্গে অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ যদি রুগী সিফিলিটিকের রুগী হয়ে থাকে, সিফিলিটিক কন্ডিশনের রুগী হয়ে থাকে, তাহলে তার সাথে যদি শরিক অ্যাডজাস্ট থাকে তাহলে হবে সাইকোসিফিলিটিক। তাহলে সাইকোসিফিলিটিকে আমরা কি পাবো? দেখলাম যে সিফিলিটিকের কন্ডিশনটা প্রকট, তার লক্ষণগুলো প্রকট আকার ধারণ করেছে, তার লক্ষণগুলো নানাভাবে রোগীর কে আহ, বিস্তার লাভ করেছে তার শরীরে। তখন সিফিলিটিক কন্ডিশনের অ্যান্টিসিফিলিটিক মায়োজোমেটিক যে মেডিসিন গুলো আছে, আমরা ইতিপূর্বে ক্লাসে এই মেডিসিন গুলো নিয়ে আলোচনা করেছি, সেই মেডিসিন গুলো প্রয়োগ করবো আমরা। প্রয়োগ করতে করতে তার যে সময়সীমা, এর মধ্যে যখন দেখব যে সিফিলিটিক কন্ডিশনের রোগ লক্ষণগুলো প্রকট আকার ধারণ থেকে বিরত, বা তারা ঠান্ডা হয়ে গেছে, বা তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে, কমে গেছে, তখন সঙ্গে সঙ্গে অ্যান্টিসরিক মেডিসিন প্রয়োগ করতে হবে যে লক্ষণ থাকবে সেই লক্ষণের। আবার দেখা যায় যদি আবার হঠাৎ করে আবার আরেকটি কন্ডিশন, আরেকটি মায়োজোমেটিক সিচুয়েশন যদি এসে আবার লক্ষণ দেখা দেয়, তাহলে আবার সেই প্রকট আকার ধারণ করা, সেটি হতে পারে সিফিলিটিক, হতে পারে সাইকোটিক, যেই হোক না কেন, সেই মেডিসিন প্রয়োগ করতে হবে। করার পরে সেটা আবার কন্ট্রোল হলে আবার অ্যান্টিসরিক মেডিসিন প্রয়োগ করতে হবে। মূলত এটা হচ্ছে সিস্টেম। এইভাবে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার, হ্যাঁ, এভাবে করে করে আহ, কখনো অ্যান্টি মায়োজোমেটিক মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, কখনো অ্যান্টিসরিক মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এভাবে পর্যায়ক্রমে 1 2 3 4 এভাবে করে 4 থেকে 5 বার এই মেডিসিন প্রয়োগ করতে করতে দেখা যাবে যে চিকিৎসা কার্য একসময় সফলতা চলে আসছে এবং রুগী কি হচ্ছে, আস্তে 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 আরোগ্যের দিকে চলে আসছে। রুগীর মধ্যে, রুগীর শরীরের মধ্যে ভালো লাগার, তৃপ্তি লাগার একটা অনুভূতি সৃষ্টি হবে। রুগীর মধ্যে তৃপ্তির যে একটা পরিবেশ, সেই তৃপ্তির পরিবেশ কিন্তু রুগীর মধ্যে ফেরত আসবে। রুগী বলবে যে আমি আগের যে কোনো সময় থেকে ভালো আছি, এই আর কি। কিন্তু বর্তমানে দেখা যায় যে বর্তমানে রুগীরা আসলে যে সফলতাটা, এটা ডাক্তারের সামনে প্রকাশ করতে চায় না। যদি সেটা মিশ্র মায়াজমের রুগী হয় তাহলে কখনোই প্রকাশ করবে না, সফলতাটা প্রকাশ করবে না। তবে ডাক্তারকে বুঝে নিতে হবে রুগীর যে কন্ডিশন, কন্ডিশন দেখে ডাক্তারকে বুঝে নিতে হবে অনেক কিছু। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ট্রিটমেন্ট শেষ হতে যাবে, যে আমি রুগীটাকে ক্লোজ করে দেব, তখন অ্যাটলিস্ট
অ্যান্টিসোরিক মেডিসিনের মাধ্যমে আমাদেরকে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে প্রথমে অ্যান্টিসোরিক, তারপরে যে প্রকট আকার ধারণ করেছিল সেই লক্ষণগুলো, তারপরে আবার অ্যান্টিসোরিক, তারপরে আবার যে লক্ষণগুলো প্রকট আকার ধারণ করেছিল সেটি, তারপরে আবার অ্যান্টিসোরিক, এরপরে আবার যে যে মায়াজোমেটিক কন্ডিশনটা প্রকট আকার ধারণ করেছিল সেটি, তারপরে আবার অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে ব্যালেন্স করতে হবে। এভাবে 4 থেকে 5 বার করার পরে অ্যাটলিস্ট আবার অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করে এই রোগের ইতি ঘটাতে হবে এবং রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটি হচ্ছে মূলত মিশ্র মায়াজমের রোগীদের ট্রিটমেন্ট প্রসিডিওর। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ সময় নিয়ে আলোচনা করেছি। এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্তির দিকে। ধন্যবাদ সবাইকে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, এই ক্লাসে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন গুলো করতে পারবেন। ধন্যবাদ। কোশ্চেন সেশন দেয়া হলো। কারোর কোনো কোশ্চেন আছে কি? না স্যার। স্টপ প্রেজেন্টেশন। আজকের আলোচনাটা, এই যে মিশ্র মাধ্যমে আলোচনা থেকে ক্লাসটা কেমন লাগলো একটু বলবেন, মতামত জানান। কিছু আমরা জানতে পারছি কিনা? ভালো আছে স্যার। এটি কি আমাদের চিকিৎসা কাজে উপকারে আসবে ইনশাল্লাহ? কি মনে হয়? আর এই আলোচনাটা থাকবে রেকর্ডিং এ, আপনারা একটু ক্লিয়ার ভাবে মাঝে মাঝে যখন ফ্রি থাকবেন, হ্যাঁ, তখন শুনবেন আর কি। এগুলো যত শুনবেন তত ভালো লাগবে আর কি, জানতে পারবেন, রিয়েলাইজেশন করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক। ধন্যবাদ সবাই।